হ্যাঁ, আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। তো দেখো, এই পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কী বা কী জন্য আমরা করব সেই জিনিসটাকে বুঝি। তো দেখো, আমরা পরমাণুর যে মডেল সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আমরা শুরু করেছিলাম বা আলোচনা শুরু করেছিলাম, সেখানে আমরা প্রথমে পেয়েছিলাম বিজ্ঞানী রাদারফোর্ডকে, তারপরে বিজ্ঞানী বোর, তারপরে হচ্ছে সমারফিল্ড, এবং যে এদের মডেলগুলো সম্বন্ধে যে তারা যে তথ্য দিয়েছিলেন বা তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্ব অনুসারে বা তাদের যে পস্টুলেটসগুলো ছিল, সেই পস্টুলেটসগুলো অনুযায়ী কিন্তু তাদের কিন্তু ভায়োলেশন হলো, অর্থাৎ তাদের ক্ষেত্রে ত্রুটি দেখা গেল। এবং সেই ত্রুটিগুলো মূলত সর্বপক্ষে যেটা উল্লেখযোগ্য আকারে ধরা পড়লো হলো, দেখা গেল সেটা কার ক্ষেত্রে, বিজ্ঞানী ডি ব্রগলি এবং হচ্ছে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতিকে কিন্তু প্রমাণ করতে পারলো না। ফলে আমাদের এখন সর্বোপরি বা শেষ যে পরমাণু মডেল সম্পর্কিত যে ধারণা, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল সংক্রান্ত। তো দেখো, এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বলার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের সংক্রান্ত কিন্তু ধারণা কিন্তু এর আগেও হয়েছিল। সেটা কি না, সেটা আমাদের কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে, যে আমাদের যে ক্লাসিক্যাল মেকানিক্স ছিল, ক্লাসিক্যাল যে মেকানিক্স ছিল, ক্লাসিক্যাল যে মেকানিক্স আছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু এর ধারণা আমরা পেয়েছি। সেক্ষেত্রে কি না, সেটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সটা মূলত আমাদের নিউটনের যে আছে গতিসূত্র সংক্রান্ত ভিত্তিক যেগুলো সব ছিল, সেগুলোর ক্ষেত্রে আমরা পেয়েছি। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেগুলো আমাদের সেই সমস্ত যে বড় বড় যেসব কণা, যেমন নিউটনের গতিসূত্রে দেবে বিভিন্ন আমরা অঙ্ক করেছিলাম, সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম কোনো একটা ক্রিকেট বলকে এত বেগে আঘাত করা হলো, সেক্ষেত্রে আমাদের তার ক্ষেত্রে কত ত্বরণ সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখো, ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু আমরা কোথাও পাইনি বা কোথাও সেটা নিয়ে আমরা ভাববার অবকাশও হয়নি বা আলোচনা করা হয়নি যে কোনো একটা পরমাণু বা একটা ইলেকট্রন বা কোনো একটা কণা সংক্রান্ত আমরা যে সংক্রান্ত আলোচনা করেছি, সেগুলো সব কিন্তু বড় বড় পার্টিকেলকে নিয়ে, যে সমস্ত পার্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা। কিন্তু আমরা যে বড় যে কণাগুলো আছে, সেই কণাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করেছি। কিন্তু যেগুলো আমাদের ছোট কণা, যেমন ধরো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা পরমাণুই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আলোচনা হয়নি। ফলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালকে বা অনিশ্চয়তা নীতিকে বা ডি ব্রগলির যে আমাদের তত্ত্ব, সেক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স পুরোপুরি ফেল হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্যে কিন্তু সেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারছি না। যে আমাদের ডি ব্রগলির যে দ্বৈত আচরণ, অর্থাৎ কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, বা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, অর্থাৎ এক নির্দিষ্ট মুহূর্তে তার অবস্থান এবং ভরবেগ বলা সম্ভব নয়, এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি না। সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রথম এই সম্বন্ধে ধারণার জন্য এলো কি না, আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা যেগুলো মূলত কোয়ান্টাম মেকানিক্স, তাহলে কাদের জন্য কোয়ান্টাম মেকানিক্স কিন্তু মূলত হচ্ছে যে সমস্ত কণা যারা অত্যন্ত ছোট, সেই সমস্ত কণাগুলো বা মানে এক কথায় বলতে গেলে পরমাণু, এই সমস্ত যে আকার বিশিষ্ট কণা বা ইলেকট্রন, এই সমস্ত যে আকার বিশিষ্ট কণা, তাদের জন্য কিন্তু মূলত আমাদের কোয়ান্টাম মেকানিক্সের আবির্ভাব হলো। এবং যে আমাদের যে আছে, আমাদের যে এই যে আমরা পরমাণু গঠন পড়ছি, এই যে দ্বৈত আমাদের যে ডুয়েল ক্যারেক্টার বা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, এই যে এইগুলোর মধ্যে যে আচরণকে যে বিবেচনা করা হবে, সেইটা নিয়ে কিন্তু আমাদের কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো দেখো, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে প্রথম যে বিজ্ঞানী একটা ধারণা দেন বা একটা ফর্মুলেশন করেন, তিনি হলেন বিজ্ঞানী শ্রোডিঞ্জার। উনি বলেন যে আমাদের যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের, ধরো আমাদের তো যে একটা পরমাণু, তার একটা মডেল আমরা গঠন পাচ্ছিলাম, পরমাণু ধরো এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তার মধ্যে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রনগুলো। তাহলে এই ইলেকট্রনটার তো একটা আমাদের অবস্থান জানা দরকার।
কারণ ইলেকট্রনটার অবস্থান কিন্তু আমরা জানতে পারছি না। কারণ অবস্থান জানতে পারছি না কেন, যেই অবস্থান আমরা হয়তো বোরের তত্ত্ব অনুসারে এর অবস্থান বলতে পারছিলাম, রেডিয়াস ধরে, ভেলোসিটি ধরে, এনার্জি ধরে, কিন্তু যেই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল এলো তখন কিন্তু আমি এর কিন্তু অবস্থানটা এক্স্যাক্টলি বলতে পারছি না। যদিও অবস্থানটা বলতে পারছি, আমি কিন্তু তার ভরবেগ সম্বন্ধে কিন্তু বলতে পারছি না। ফলে এই অবস্থানের একটা অনিশ্চয়তা থেকে তৈরি হয়ে বিজ্ঞানী হাইজেনবার্গ এর যে ইলেকট্রনগুলোর যে বিভিন্ন কক্ষপথে তাদের যে সম্ভাব্য অবস্থান, সেই সম্ভাব্য অবস্থান নিয়ে কিন্তু প্রথম কাজ শুরু করলেন বা বলার চেষ্টা করলেন, এবং সেই জন্য তিনি একটি তরঙ্গ সমীকরণ দিলেন। তরঙ্গ সমীকরণটা কি না, ডেল টু সাই, এটা হচ্ছে ডেল চিহ্ন, এটা হচ্ছে সাই, ডেল টু সাই বাই ডেল এক্স টু প্লাস ডেল টু সাই বাই ডেল ওয়াই টু, ডেল টু সাই বাই ডেল জেড টু প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই সমান হচ্ছে 0। একটা সমীকরণ দিলেন যেখানে এমটা হলো কি, এম হলো ইলেকট্রনের ভর, ভি হলো ইলেকট্রনের গতিশক্তি, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হলো স্থিতিশক্তি, ইলেকট্রনের স্থিতিশক্তি, এবং ই হলো কি, ইটা হলো মোট এনার্জি, টোটাল এনার্জিটা, ই হচ্ছে মোট শক্তি। এবং এক্স ওয়াই জেড যে আমাদের তিনটে টার্ম আছে, ধরো এক্স ওয়াই জেড, এই তিনটে টার্ম হলো কি না ইলেকট্রনের অবস্থানজনিত ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো এই সমীকরণটাকে আর একটু সিম্পলিফাইড বা ছোট আকারে লেখার জন্য উনি বললেন যে এইচ সাই সমান হচ্ছে যে ই সাই, এই সাই সমান হচ্ছে ই সাই। এই এইচ যে এইটা হলো একটা হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা হচ্ছে একটা গাণিতিক অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর, অর্থাৎ আমি যদি এক্ষেত্রে আমার যদি এই ইলেকট্রনের স্থিতিশক্তি, আমি যদি এক্ষেত্রে ইলেকট্রনের স্থিতিশক্তি ভি এবং অবস্থানজনিত ত্রিমাত্রিক স্থানাঙ্কের এই যে আমাদের হ্যামিল্টনিয়ানটা, তাহলে এটা কার উপরে নির্ভর করছে, এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা নির্ভর করছে ইলেকট্রনের স্থিতিশক্তি এবং হচ্ছে ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং যে আমাদের স্থিতিশক্তি ভি এর হচ্ছে অপেক্ষক মানে হচ্ছে এদের উপরে কিন্তু ও নির্ভর করছে, এদের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই এরপরে যেটা আমরা ধরি যে এটা তো আমাদের সাধারণ সমীকরণ দিল, এরপরে এই সমীকরণটা যদি পার্টিকুলার আমি অ্যাপ্লাই করি কার ক্ষেত্রে না এইচ পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ধর আমি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। কোন সমীকরণটাকে না এই সমীকরণটা বা সিম্পলিফাইড এর অবস্থা হচ্ছে এইটা যদি এর উপরে আমি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, এর দেখো কি পাবো না ই এবং সাইয়ের কতগুলি সম্ভাব্য মান আমি পেতে পারি, ই এবং সাইয়ের সম্ভাব্য যে মানগুলি পাবো, সেই মানগুলো কিন্তু যে সবগুলোই যে আমাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য তা কিন্তু নয়। যখন আমি এই সমীকরণটা অ্যাপ্লাই করব হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তখন কিন্তু আমি এর কিন্তু অনেকগুলো মান পাবো, ইয়ের যে মানগুলো পাবো, এই যে ই বা টোটাল এনার্জির যে মানটা পাবো, সেই এনার্জির মানগুলো কিন্তু অনেকগুলো আমি মান পাবো, কিন্তু সেক্ষেত্রে যে মানগুলো পাবো সেগুলো সবগুলোই যে গ্রহণযোগ্য হবে তা কিন্তু নয়। তার পার্টিকুলারলি কিছু মানকে আমি নেব যেগুলোকে কি বলবো কোয়ান্টাইজড মান। ভ্যালু, তার কিছু মানকে আমি নেব কোয়ান্টাইজড ভ্যালু,
অর্থাৎ কোয়ান্টাইজড ভ্যালু মানে হচ্ছে, দেখো আমরা যে কোয়ান্টাম থিওরি যে পড়ছি, এই কোয়ান্টাম থিওরি কিন্তু আমাদের পুরোপুরি হচ্ছে কি সম্ভাব্যতার উপরে, অর্থাৎ প্রবাবিলিটির উপর নির্ভর করছে। অর্থাৎ আমরা সেই দিকেই যাব যেদিকে আমাদের প্রবাবিলিটির মানটা বেশি হবে। ধরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে এই ক্ষেত্রে আমাদের। কোয়ান্টাইজড ভ্যালুগুলো কীরকম জিনিস দেখো, ধরো ধরো তোমার কোনো এক বন্ধু, তুমি বাড়িতে বিকেলবেলায় তাকে খুঁজতে গেছো, তাকে ডাকতে গেছো, সেই বন্ধু তোমার বাড়িতে আছে কি না। তো দেখো সে যে বাড়িতে আছে কি না তুমি তার মায়ের কাছে জিজ্ঞাসা করলে, তখন তার মা বললো কি যে তার ছেলে বাড়িতে নেই, বাইরে গেছে। তখন তুমি তার মাকে জিজ্ঞেস করলে যে সে কোথায় কোথায় যেতে পারে, তখন তার মা তোমাকে কী বললো যে সে ওখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে, সেখানে খেলা করতে যেতে পারে, বা কোনো একজন স্যারের কাছে পড়তে যেতে পারে, বা সাইকেল সারাতে যেতে পারে, বা অন্য এক বন্ধুর বাড়িতে যেতে পারে। তখন দেখো তুমি কি এই 4 জায়গাতেই যাবে না, তুমি কি করবে, তুমি কিন্তু তার বন্ধুর যে চরিত্র সম্বন্ধে একটু তুমি আগে নিজের মনে মনে একটু ভাবনা চিন্তা করবে। তুমি জানবে যে এই বিকেলবেলার টাইমে সে কী করতে পারে, তুমি জানো যে তার খেলাধুলার প্রতি একটু বেশি ঝোঁক আছে, তাহলে তুমি প্রথমে কি ট্রাই করবে, ট্রাই করবে তুমি সেই ফুটবল খেলার মাঠে যাওয়ার, যেখানে গেলে তোমার পাওয়ার তাকে সম্ভাবনা বেশি। এর মানে কিন্তু এই নয় সে সেখানে নিশ্চিত আছে, কিন্তু তার পাওয়ার সেখানে সম্ভাবনার মানটা বেশি। সেই রকমভাবে আমি যে ইয়ের যে ভ্যালুগুলো পাবো, ইয়ের কিন্তু অনেকগুলো ভ্যালু পাবো, কিন্তু যে ভ্যালুগুলোর মধ্যে তাকে আমার এর মানটা আমাদের গ্রাহ্য বা এর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, আমি কিন্তু সেই মানগুলোকেই নেব। এবং এই মানগুলোকে কি বলে, এই সব মানগুলোকে বলে আইগেন ভ্যালু। এর যে সম্ভাব্য যে মানগুলো, যেগুলো হচ্ছে মোস্ট কোয়ান্টাইজড, সেই ভ্যালুগুলোকে আমি কি বলবো না আইগেন ভ্যালু। ঠিক আছে, এই আইগেন ভ্যালু, তাহলে এই আইগেন যে ভ্যালু তুমি পেলে, এগুলো কী হলো, এই সম্ভাব্য যে মানগুলো, সেই সম্ভাব্য মানগুলো। এবার এই আইগেন ভ্যালুর এই যে ইয়ের প্রতিটি মানের জন্য, যে আইগেন ভ্যালুর যে ইয়ের প্রতিটি মান তুমি পেলে, সেই আইগেন ভ্যালুর প্রতিটা মানের জন্য তুমি কী পাবে না প্রত্যেকটা একটা করে সায়ের তুমি মান পাবে। কারণ এর যে মানগুলো পুট করছো প্রত্যেকটা দেখো সায়ের মানটাও ভ্যারি করে যাবে, তখন ফলে তুমি সায়ের মানগুলো কিন্তু দেখো প্রত্যেকটা আলাদা ডিফারেন্ট মান তুমি পাবে। প্রত্যেকটা ইয়ের যে ভ্যালুগুলো যখন তুমি পুট করবে, প্রত্যেকটার জন্য একটা একটা করে তুমি কিন্তু মান পাবে। তো সেই মানগুলোকে কী বলবো, আইগেন ফাংশান, EIGNFUNCTION, আইগেন ফাংশান। ঠিক আছে, তো এই হচ্ছে দেখো আমাদের কি না আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশান। এখন যে জিনিসটা দেখো আমাদের ক্ষেত্রে মনে ডাউট হচ্ছে বা জানার প্রয়োজন হচ্ছে, তাহলে এই সাইটা কি, এই সাই ফাংশানটা কি। দেখো এই সাইটা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যদি আমি একটা হাইড্রোজেন পরমাণু ধরি বা কোনো একটা অ্যাটমকে যদি ধরি, তাহলে সেটা কিন্তু সাইটা আমাদের কী হচ্ছে, নিউক্লিয়াসের বাইরে, ধরো একটা আমাদের পরমাণু, নিউক্লিয়াসের বাইরে কিন্তু এর শক্তি ক্ষেত্রের অন্তর্গত কোনো বিন্দুতে XYZ ইলেকট্রন তরঙ্গের বিস্তার, কোনো বিন্দুতে XYZ ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে প্রকাশ করে। অর্থাৎ ধরো আমাদের তুমি বলবে শক্তিস্তর, এর শক্তিস্তর কোনটা, এর শক্তিস্তর হচ্ছে দেখো এই তো ধরো আমাদের নিউক্লিয়াস, এই ধরো আমাদের ইলেকট্রন, তাহলে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে তো একটা ইন্টারাকশন বর্তমান, এই ইন্টারাকশনের মান কি অসীম পর্যন্ত না, এর আকর্ষণ বল যতদূর পর্যন্ত থাকবে সেটাই হবে কি তার একটা শক্তি ক্ষেত্র, যেখানের মধ্যে ওদের মধ্যে আকর্ষণ বল বর্তমান। এবং সেক্ষেত্রে আমাদের কি আছে, এই XYZ কী করবে, সেই তরঙ্গের বিস্তারকে প্রকাশ করবে। অর্থাৎ আমাদের এই যে আমাদের একটু আগেই আমরা আগের ক্লাসেই পড়েছি যে আমাদের এক্ষেত্রে কি ইলেকট্রনে কিন্তু তরঙ্গ ধর্ম বর্তমান, অর্থাৎ আমাদের যে কক্ষগুলো আছে এগুলো কিন্তু সব কি তরঙ্গের আকার আছে। তাহলে এই তরঙ্গটাকে নির্দিষ্ট বিস্তার বর্তমান, তাহলে এই যে বিস্তারটা আছে আমাদের, সেই বিস্তারটার মধ্যে আমাদের যে ইলেকট্রনের যে বিস্তারটা, সেইটাকে কিন্তু অরিজিনালি প্রকাশ করবে কি এই সাই ফাংশনটা।
অর্থাৎ এই যে সাইয়ের যে মানটা আছে সেটা কি করবে, ইলেকট্রনের অবস্থানজনিত ত্রিমাত্রিক স্থানাঙ্ক যেটা এক্স ওয়াই জেড তার উপরে নির্ভর করবে। অর্থাৎ আমাদের যে ওয়েভগুলো আছে, যে ওয়েভগুলো, এগুলো তো আমাদের ধরো তিনটে ফাংশন কি আমাদের করবে একটা টাইম, তিনটে ফাংশন আমাদের তিনটে যে অ্যাক্সিস আছে তার তিনটে কি স্যাটিসফাই করবে। অর্থাৎ এই তিনটে অ্যাক্সিসকে বেস করেই কিন্তু আমাদের এই তরঙ্গটার উপরে নির্ভর করবে যে বিস্তারটা, এই বিস্তারটা কেমন হবে। তো এই যে বিস্তারের উপরে, এই স্থানাঙ্কের উপর নির্ভর করে সাইয়ের মান কোনো বিন্দুতে আবার কি আসতে পারে, আমাদের পজিটিভ আসতে পারে, আবার নেগেটিভও আসতে পারে। পজিটিভ আসবে, নেগেটিভ আসবে কেন? ধরো আমি বলছি আমাদের এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে তরঙ্গটা ধরো আমাদের এইভাবেই গেছে, ধরে নিলাম আমি সেইভাবে গেছে। তাহলে এক্ষেত্রে দেখো আমার এইটা ওয়াই অ্যাক্সিসে যদি পজিটিভ ডাইরেকশান হয়, এটা ওয়াই অ্যাক্সিসে আমাদের কী হবে, নেগেটিভ ডাইরেকশান। ফলে এক্ষেত্রে কিন্তু আমি কি পাচ্ছি, কোনো একটা বিন্দুতে, সেটা ধরো আমার এই বিন্দুতে তার দেখো প্রবাবল যে মানটা এটা পজিটিভের দিকেও আসতে পারে, আবার নেগেটিভের দিকেও কিন্তু আমাদের আসতে পারে। অর্থাৎ আমাদের যে এখানে স্থানাঙ্কটা হবে আমাদের এই যে নির্ভর করে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় দেখো কিন্তু আমাদের আসতে পারে। ঠিক, তাহলে এই সাই ফাংশনের সাহায্যে আমরা কি বলতে পারবো, এই সাই ফাংশনের সাহায্যে কিন্তু আমরা এই যে তরঙ্গের যে বিস্তারটা আছে, এই তরঙ্গের বিস্তার অনুযায়ী তাদের কোনো একটা পয়েন্টে, অর্থাৎ এক্স ওয়াই জেডকে কাজে লাগিয়ে তাদের কোনো একটা পয়েন্টে তার অবস্থান সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারি আমরা। অর্থাৎ কেন ধারণা লাভ করতে পারি, কারণ দেখো আমাদের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আমাদের সাধারণভাবে কি ধরা হয়েছিল না, বৃত্তাকার কক্ষপথে এভাবে ঘুরছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেলো কি এর মধ্যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই বর্তমান। ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে একটা তরঙ্গ আছে, তরঙ্গের কিন্তু দেখো দুটো লোব হচ্ছে, একটা আপার লোব, একটা লোয়ার লোব। অর্থাৎ ইলেকট্রনটি কিন্তু আমাদের আপার লোবও থাকতে পারে, ইলেকট্রনটা লোয়ার লোবও থাকতে পারে। ফলে আমাদের যে স্থানাঙ্ক হবে তার কিন্তু পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালু পেতে পারি। এখন এই সাইটা কিন্তু আমাদের সবটাই কিন্তু আসছে কিসে, প্রবাবিলিটির উপর। অর্থাৎ আমি কিন্তু তখন নিশ্চিতভাবে বলতে পারছি না, বাট একটা প্রবাবিলিটি বলতে পারছি যে এই জায়গার মধ্যে কিন্তু থাকতে পারে। এরপরে এই সাইটাকে যদি আমি স্কোয়ার করি, এতে সুবিধা কী হলো, সাই স্কোয়ার করে যদি আমি করি, সাই স্কোয়ার করলে সুবিধা হলো দেখো আমার কিন্তু সাইয়ের যে ভ্যালুটা, সাইয়ের ভ্যালুটা আমাদের কী আসছে, প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে। কিন্তু যদি কোনো একটা সাইয়ের ভ্যালুকে যদি আমি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মানটা অলওয়েজ আমাদের কী আসবে, পজিটিভ। অর্থাৎ আমি কিন্তু প্রবাবিলিটির দিকে আরও বেশি এগিয়ে গেলাম। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে কোনো একটা ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনার আমি আরও বেশি কাছাকাছির দিকে এগিয়ে গেলাম। দেখো তাহলে আমাদের এর মান যাই হোক না কেন, আমাদের সাইয়ের ভ্যালুটা প্লাস হোক না বা মাইনাস হোক না কেন, আমি যখন যে সাই স্কোয়ার নিচ্ছি তখন কিন্তু এর মানটা দেখো আমি আরও প্রবাবিলিটিতে এগিয়ে যাচ্ছি এবং তার ক্ষেত্রে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা আমি আরও কাছাকাছি চলে যাচ্ছি। অর্থাৎ এবং এই সাই স্কোয়ার ধরে আমরা কি ধারণা পাচ্ছি, নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই অঞ্চলটাকে উনি কী বললেন না, কক্ষক বা অরবাইটাল। অর্থাৎ এই যে আমাদের ইলেকট্রনগুলো ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে, এই প্রবাবিলিটি আমাদের যখন স্কোয়ার করলাম তখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে তার পাওয়ার সম্ভাবনা যেখানে সর্বাধিক, সেইটাকে কি বলছি, তার কক্ষক। দেখো আমরা এর আগে পড়েছি কি, অরবিট, এটা মানে কিন্তু বাংলা হচ্ছে কক্ষ, আর এটা হচ্ছে কক্ষক। অর্থাৎ অরবিটের মধ্যেও এর যেখানে এই ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেখানে সেটাকে কী বলবো, কক্ষক। তো দেখো এই যে কক্ষকের ধারণা পেলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রনের কোনো একটা পরমাণুর মধ্যে নির্দিষ্ট পথে বা নির্দিষ্ট শক্তি অঞ্চলে পাওয়ার সম্ভাবনা আমরা অনেক কাছাকাছি দিকে চলে গেলাম। যদিও আবার বলছি, কোয়ান্টাম থিওরি কিন্তু তাকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট, একদম বোরের থিওরিতে যেমন নির্দিষ্ট তার ভ্যালুয়েশন করে, এখানে কিন্তু নির্দিষ্ট ভ্যালুয়েশন নয়, আমরা কিন্তু মোট প্রবাবিলিটির দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আরও বেশি সম্ভাবনার দিকে যাচ্ছি। তাহলে এই সম্ভাবনার দিকে এগিয়ে গিয়ে আমরা কি পেলাম, এটা কক্ষের মধ্যে কক্ষকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা।
তাহলে এই যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনার দিকে যখন আমরা এগিয়ে গেলাম, তখন এই যে ইলেকট্রনটা কোনো জায়গায় যে আছে তাকে কী এক্সপ্রেস করতে হবে, তো যে এই নিউক্লিয়াসের এই আমাদের চারদিকে ইলেকট্রনটা এই জায়গায় আছে। তাই সেই এক্সপ্রেস করার জন্য কিছু সংখ্যার আমাদের প্রয়োজন হলো। সেই সংখ্যাগুলোকে কি বলবো? কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার। এই সংখ্যাগুলোর সাহায্যে আমরা কি করব? সংখ্যাগুলোর সাহায্যে আমাদের যে একটা নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনগুলো আছে তার অবস্থানের আমরা কি করব? অবস্থানটাকে এক প্রকার খুব কাছাকাছি সুনিশ্চিতের দিকে যাব, অর্থাৎ সেক্ষেত্রে তার অবস্থানটাকে আমরা নিশ্চিতের দিকে যাব এবং তার মানটা মোটামুটি প্রবাবলি অনেকটাই তার অবস্থানটাকে আমরা বলতে পারবো যে এই ইলেকট্রনটা এই জায়গায় আমাদের থাকতে পারে। এইটাই কিন্তু আমাদের দেখো মূলত কোয়ান্টাম থিওরির মূল আমাদের এখানে আলোচনার বিষয়। এবং এর পরের যে অংশে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বারের সাহায্যে কিন্তু আমরা সহজেই দেখাবো ক্যালকুলেশন করে যে আমরা একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর অবস্থান সম্বন্ধে আমরা ধারণা দিতে পারবো।